হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি 8 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের আজকের ক্লাসটা অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ওপর। আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ার ইজ দ্য সিচুয়েশন ইন হুইচ কিডনিজ ফেল টু ফাংশন অ্যাডিকুয়েটলি। In this situation, the waste products accumulate in blood and leads to disruption in endocrine and metabolic functions of body. ব্যাপারটা হলো রেনাল ফেলিয়ার এমন একটা পরিস্থিতি আমাদের শরীরের যখন কোনো মানুষের শরীরে কিডনি আর ফাংশন করতে পারছে না। মানে কিডনি তার কাজটা সঠিকভাবে আর করে উঠতে পারছে না, এবং কিডনি কি করে, ব্লাডটাকে ফিল্টার করে সেখান থেকে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট, এক্সট্রা ওয়াটার এগুলোকে বার করে দিয়ে ব্লাডটাকে পরিষ্কার রাখে বা ক্লিন রাখে, এবং এই ওয়েস্ট প্রোডাক্টগুলো থ্রু ইউরিন শরীর থেকে বার করে দেয়। যখন কিডনি আর প্রপারলি ফাংশন করতে পারছে না, তখন এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ব্লাড থেকে রিমুভ করাও পসিবল হচ্ছে না। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো মূলত তৈরি হয় আমাদের মেটাবলিজমের জন্য। আমাদের শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেইগুলো চালানোর জন্য বডিতে বেশ কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়। ওয়েস্ট মেটেরিয়াল মানে যা ওই মেটাবলিজমের জন্য তৈরি হয়েছে এবং যা বর্জ্য পদার্থ, শরীরের কোনো কাজে লাগবে না, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এইগুলো ব্লাডে থাকলে সেই ব্লাডটাকে ফিল্টার করে কিডনি। এগুলো মেটাবলিজমের জন্য ব্লাডে তৈরি হয় এবং তৈরি হওয়ার কারণে ব্লাডটাকে ফিল্টার করার প্রয়োজন হয়, আর এই প্রয়োজনীয় কাজটা করে থাকে কিডনি যখন ঠিকঠাক কাজ করতে পারছে না, তখন ব্লাডটা ফিল্টারও হচ্ছে না, আর ফিল্টার না হওয়ার কারণে ব্লাডের মধ্যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো জমতে থাকে, এবং জমতে থাকবার কারণে নানা রকম এন্ডোক্রাইন এবং মেটাবলিক প্রবলেম তৈরি হয় বডিতে। আমাদের বডির এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে পড়ে বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশনের যে কাজটা, সেইটা বিভিন্ন গ্ল্যান্ড বিভিন্ন হরমোন সিক্রেশন করে, আর হরমোনগুলো আমাদের শরীরে নানা রকম কাজ করে থাকে, সেইটা হলো এন্ডোক্রাইন ফাংশন। আর মেটাবলিক ফাংশন মানে হচ্ছে যখন আমরা কোনো খাবার খাই সেখান থেকে এনার্জি তৈরি করা, বডির কোনো অংশে কোনো ড্যামেজ হলে সেটা রিপেয়ার করা, তারপর শরীর থেকে এই যে ওয়েস্ট প্রোডাক্টগুলো এগুলো শরীরের বাইরে বেরিয়ে যাওয়া, এই সমস্ত প্রসেসগুলোকে বলা হয় মেটাবলিক ফাংশন। তো কিডনি খারাপ হয়ে গেলে এই এন্ডোক্রাইন এবং মেটাবলিক দু ধরনের ফাংশনে কিন্তু সমস্যা হয়। এরপরে আমরা যাব ডেফিনিশন অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। Acute renal failure is a clinical syndrome characterized by rapid loss of renal function with progressive azotemia. এই কথাটার মানে কি? অ্যাকিউট রেনাল ফেলিয়ারে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে অনেকগুলো সিমটমস একসাথে দেখা যায়, আর অনেকগুলো সিমটমসকে একসাথে বলা হয় সিনড্রোম, মানে ক্লিনিক্যাল সিনড্রোম এখানে কথাটা ইউজ করা হয়েছে। ক্লিনিক্যাল সিনড্রোম মানে পেশেন্ট অনেকগুলো কমপ্লেন করবে, অনেকগুলো প্রবলেম তার একসাথে হবে। কেন হবে এই প্রবলেমগুলো হবে তার কারণ হলো খুব তাড়াতাড়ি, খুব দ্রুততার সাথে কিডনির ফাংশন বা রেনাল ফাংশনটা কমে যাচ্ছে, আর রেনাল ফাংশন কমে যাওয়ার জন্য অ্যাজোটেমিয়া হচ্ছে। অ্যাজোটেমিয়া মানে হচ্ছে যখন এই যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলোর কথা বারবার বলি, এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো যখন ব্লাড থেকে বেরোতে পারছে না এবং ব্লাডের মধ্যে জমতে থাকছে, এই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। যখন ব্লাডে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে অ্যাজোটেমিয়া। এরপর আমরা আসবো ইটিওলজি অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। ইটিওলজি কথাটার মানে হচ্ছে কজ, মানে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের কারণ কি। মেনলি 3 ধরনের কারণ থাকতে পারে অ্যাকিউট রেনাল ফেলিয়ারে। কি কি কারণ? প্রথমেই হচ্ছে প্রি রেনাল কজ, তারপর আসে ইন্ট্রা রেনাল কজ, তারপর হচ্ছে পোস্ট রেনাল কজ। প্রি রেনাল কজ মানে হচ্ছে শরীরের অন্যান্য কোনো অর্গান বা অন্যান্য কোনো সিস্টেমের সমস্যার কারণে যখন কিডনিতে কোনো সমস্যা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রি রেনাল কজ। ইন্ট্রা রেনাল কজ মানে কি? যখন কিডনির নিজস্ব স্ট্রাকচারাল কোনো সমস্যার কারণে বা কিডনির অন্যান্য বিভিন্ন পোর্শনের বিভিন্ন অংশের কোনো সমস্যার কারণে রেনাল ফেলিয়ার হচ্ছে, তখন তাকে বলা হয় ইন্ট্রা রেনাল কজ। তারপরে আসছে আমরা পোস্ট রেনাল কজ মানে হচ্ছে কিডনির সাথে অ্যাসোসিয়েটেড বা কিডনির কাছাকাছি থাকা আরো যে সমস্ত অর্গানগুলো আছে, যেমন ইউরেটার, ইউরিনারি ব্লাডার,
তারপর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, এইগুলো যখন কোনো সমস্যা হচ্ছে সেখান থেকে যখন রেনাল ফেলিয়ার হচ্ছে তখন সেটা পোস্ট রেনাল কজের মধ্যে পড়ছে। এবার আমরা ডিসকাস করব প্রি রেনাল কজেস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। ফার্স্ট কজটার মধ্যে পড়ছে হচ্ছে হাইপোভোলিমিয়া। হাইপো মানে হচ্ছে কম, আর ভলিমিয়া মানে হচ্ছে ভলিউম ইন দ্য ব্লাড। তাহলে যখন ব্লাড ভলিউমটা কোনো কারণে কমে যাচ্ছে সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে হাইপোভলিমিয়া। তার কজগুলো কি হতে পারে? প্রথম কজটাই হলো ডিহাইড্রেশন। যখন পেশেন্ট কোনো কারণে ডিহাইড্রেটেড হয়ে যায়, একটা লং স্ট্যান্ডিং ডিহাইড্রেশন যদি কন্টিনিউ হয়, মানে ডিহাইড্রেশনের কোনো কারেকশন না হয়, তাহলে কিন্তু সেখান থেকে রেনাল ফেলিয়ার হতে পারে। ডিহাইড্রেশন কোন কোন সিচুয়েশন হতে পারে? যদি কোনো সার্জারি বা কোনো অ্যাক্সিডেন্টে সিভিয়ার ব্লাড লস হয়, পেশেন্টের যদি কোনো কারণে সিভিয়ার ডায়রিয়া ভমিটিং হয়, সেখান থেকে ডিহাইড্রেশন হয়। তো ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট আছে, ফ্লুইড রিপ্লেসমেন্ট বা ব্লাড রিপ্লেসমেন্ট করা যেতে পারে, বা ভলিউম এক্সপান্ডার ইউজ করা যেতে পারে। কিন্তু এইগুলো যদি না করা হয়, পেশেন্টের যদি লং স্ট্যান্ডিং ডিহাইড্রেশন থাকে, তাহলে কিন্তু সার্কুলেটরি ভলিউম, যেটা মানে আমাদের ব্লাড সার্কুলেশনের যে ভলিউমটা সার্কুলেট হয় সারা শরীরে, অর্থাৎ ব্লাড ভলিউমটা, সেটা কমে গেলে কিন্তু কিডনি যথেষ্ট পরিমাণে ব্লাড পায় না, মানে কার্ডিয়াক আউটপুট কমে যায়, সেই কারণেই পায় না, এবং সেখান থেকে কিডনি ফেলিয়ার হতে পারে বা রেনাল ফেলিয়ার হতে পারে। তারপরের পয়েন্টটা আছে হাইপোভলিমিয়া জিআই লস। এটা আগেও বললাম যে পেশেন্টের যদি কোনো কারণে সিভিয়ার ডায়রিয়া ভমিটিং হয়, সেখান থেকে ডিহাইড্রেশন হলে রেনাল ফেলিয়ার হতে পারে। তারপর হলো হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার এমন একটা সিচুয়েশন যখন হার্ট ব্লাডটাকে সারা শরীরে অ্যাডিকুয়েটলি পাম্প করতে পারছে না, মানে প্রত্যেকটা অর্গানে যতটা ব্লাড যাওয়া উচিত ততটা ব্লাড হার্ট পাম্প করে উঠতে পারছে না। এই সিচুয়েশনটাকে বলা হয় হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার হলে কার্ডিয়াক আউটপুট কমে যায় পেশেন্টের, এবং কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য অর্গানগুলো যতটা ব্লাড রিসিভ করবার প্রয়োজন ছিল ততটা ব্লাড রিসিভ করতে পারে না, এবং এই ব্লাড রিসিভ কম করবার কারণে রেনাল ফেলিয়ার শুরু হতে পারে। তারপরে পয়েন্টটা হচ্ছে ডিক্রিসড পিভিআর। এই পিভিআর এর ফুল ফর্ম হচ্ছে পেরিফেরাল ভাস্কিউলার রেজিস্ট্যান্স। মানে যখন একটা ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ট্রাভেল করছে বা ব্লাড যাচ্ছে, তখন সে একটা রেজিস্ট্যান্স ফিল করে। রেজিস্ট্যান্সটা কে দেয়? ওই ব্লাড ভেসেলের ওয়ালটা দেয়, একটা বাধা দেয়, সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। মেনলি পেরিফেরাল ব্লাড ভেসেলগুলোর মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো করে বা ব্লাড যায়, তখন সেই ব্লাডটা একটা এক্সট্রা রেজিস্ট্যান্স ফিল করে ওই ব্লাড ভেসেলের ওয়াল থেকে। তো সেই রেজিস্ট্যান্সটাকে বলা হয় পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। এই পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স শুনতে বাধার মতো হলেও এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের শরীরের ব্লাড প্রেশার মেনটেন করবার জন্য। নর্মাল যে ব্লাড প্রেশার বা নর্মাল যে বিপি, সেইটা মেনটেন করার জন্য পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে যতটা নর্মাল পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা যদি কমে যায়, তখন কিন্তু বিপিটা আর মেনটেন হয় না, মানে ব্লাড প্রেশারটা আর মেনটেন হয় না, সেটা কিন্তু রেনাল ফেলিয়ারের দিকে নিয়ে যায়। কোন কোন কেসে এই পিভিআর বা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যেতে পারে তার দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে। আরো এক্সাম্পল হয়, কিন্তু এখানে দুটো এক্সাম্পল মূলত দেওয়া আছে, অ্যানাফাইলেক্সিস এবং হেড ইনজুরি। অ্যানাফাইলেক্সিস কি? অ্যানাফাইলেক্সিসকে বলা যেতে পারে একটা সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশন বা একটা হাইপার ইমিউন রেসপন্স, যখন আমাদের বডি ইমিউনিটি কোনো একটা অ্যালার্জেনের উপস্থিতিতে রেসপন্স অত্যন্ত বাড়িয়ে দেয়। তাতে কি হয়, শরীরে নানা রকম অ্যালার্জিক মিডিয়েটর একসাথে কাজ করতে থাকে, এবং তার ফলে যেটা হয়, খুব সিভিয়ার টাইপ অফ ভ্যাসোডাইলেশন হয়, খুব সাংঘাতিক রকমের ব্লাড ভেসেল ডায়ালিটেশন হয়ে যায়, বা ব্লাড ভেসেলগুলো চওড়া হয়ে যায়, যত তাদের ডায়ামিটার তার চেয়ে চওড়া হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এবং ভ্যাসোডাইলেশনের কারণে যেটা হয়, এই পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স খুব কমে যায়, এবং ব্লাড প্রেশার ফল করবার জন্য কিডনি অ্যাডিকুয়েটার ব্লাডটা পায় না, এবং সেখান থেকে কিডনি ফেলিয়ার হতে পারে। হেড ইনজুরি হলেও, যদি কোনো কারণে সিভিয়ার হেড ইনজুরি হয় বা মাথায় আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু রেনাল ফেলিয়ার হতে পারে। কেন হতে পারে? খুব বড় ধরনের হেড ইনজুরির ক্ষেত্রে খুব সাংঘাতিক রকমের নিউরোলজিক্যাল ডিপ্রেশন হয়। নিউরোলজিক্যাল ডিপ্রেশন বলতে নিউরোলজিক্যাল ফাংশন বা নার্ভাস সিস্টেমের ফাংশন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে, এবং সেই কারণে অনেক সময়
নিউরোলজিক্যাল রেসপন্স সঠিক না হওয়ার জন্য পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স খুব কমে যায় এবং বিপি ফল করে, যেটা কিনা অ্যাকিউট রেনাল ফেলিয়ার ডেকে আনতে পারে। এর পরের যে কজটা সেটা হচ্ছে ডিক্রিজড রেনোভাস্কুলার ব্লাড ফ্লো। এর মানে হচ্ছে যদি কিডনির নিজস্ব ব্লাড ফ্লোতে কোনো রকম সমস্যা হয়, মানে কিডনির যে ব্লাড সাপ্লাই, যে ভেসেলগুলো কিডনিকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেখানে যদি কোনো সমস্যা হয়, সেখান থেকে কিন্তু কিডনি অ্যাডিকুয়েট ব্লাড পাবে না, সেখান থেকে কিডনি ফেলিয়ার হতে পারে। এখানে দুটো কেসের কথা বা দুটো উদাহরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রেনাল আর্টারি থ্রম্বোসিস। রেনাল আর্টারি থ্রম্বোসিস মানে হচ্ছে যখন রেনাল আর্টারিতে কোনো থ্রম্বাস লজ করে যাচ্ছে। থ্রম্বাস হচ্ছে ব্লাড ক্লট। কোনো কারণে যদি রেনাল আর্টারিতে একটা ব্লাড ক্লট লজ করে যায়, তাহলে কিন্তু রেনাল আর্টারি দিয়ে ব্লাড ফ্লোটা আর আগের মতন হবে না, ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যাবে এবং রেনাল টিস্যু বা কিডনির টিস্যুগুলো আর তখন ব্লাড পাবে না। সেটা আস্তে আস্তে কিডনির ফাংশনিংকে শাটডাউন করে দেবে বা বন্ধ করে দেবে। রেনাল আর্টারিতে থ্রম্বোসিস বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে। অটোইমিউন ডিজিজের মধ্যে এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস বলে একটা ডিজিজ হয়, সেই কারণে হতে পারে। রেনাল আর্টারিতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেখান থেকে হতে পারে। যদি কোনো অ্যাবডোমিনাল ট্রমা হয়, পেশেন্টের পেটে যদি কোনো আঘাত লাগে, সেখান থেকেও কিন্তু রেনাল আর্টারি থ্রম্বোসিস হতে পারে। এর পরের যে এক্সাম্পলটা আছে, দ্যাট ইজ হেপাটোরেনাল সিনড্রোম। এই জিনিসটা কখন হয়? হেপাটোরেনাল কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে বুঝতে পারবো এখানে হেপাটো আর রেনাল দুটো কথা আছে। হেপাটো কথাটা এসছে লিভার থেকে, লিভার রিলেটেড, আর রেনাল মানে কিডনি রিলেটেড। তাহলে যখন কোনো পেশেন্টের কোনো লিভার ডিজিজ থাকছে, সেখান থেকে যখন কোনো অ্যাকিউট রেনাল ফেলিয়ার হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম। লিভার সিরোসিস পেশেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব দেখা যায়, এই হেপাটোরেনাল সিনড্রোমের প্রবলেমটা খুব দেখা যায়। লিভার সিরোসিসের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাইতে একটা চেঞ্জ আসে, যেটা আলটিমেটলি কিডনিতে যে সমস্ত ব্লাড ভেসেলগুলো ব্লাড সাপ্লাই করে তাদের ভেসেল টোন চেঞ্জ করে দিচ্ছে। তার কনসিকোয়েন্সে কি হচ্ছে, কিডনিতেও ব্লাড সাপ্লাইটা অল্টার করে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা কিনা ডাইরেক্টলি কিডনি ড্যামেজ করছে। তো লিভার সিরোসিসের একটা কমপ্লিকেশন হিসাবে হেপাটোরেনাল সিনড্রোম কিন্তু তৈরি হতে পারে। এরপর আমরা ডিসকাস করব ইন্ট্রারেনাল কজেস অফ একেডি। ইন্ট্রারেনাল কজ মানে কি? যখন কিডনির নিজস্ব কোনো গোলমাল হচ্ছে, সেইখান থেকে রেনাল ফেলিয়ার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রারেনাল কজ। মানে কিডনির স্ট্রাকচারের ভেতরে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, কোনো ডিজিজ হচ্ছে, সেখান থেকে যখন কিডনি ফেল করছে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রারেনাল কজ অফ অ্যাকিউট কিডনি ডিজিজ। প্রথম কজটা কি আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস কি? এখানে কথাটা ভালো করে দেখলে বোঝা যাবে, এখানে দুটো কথা আছে, গ্লোমেরুলো অ্যান্ড নেফ্রাইটিস। আমরা জানি যে কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হলো নেফ্রন। এই নেফ্রনের স্ট্রাকচার লক্ষ্য করলে দেখা যাবে যে নেফ্রনের একদম শুরুর পার্টটা, যেটা মাথার দিকে, সেখানে একটা নেটওয়ার্ক থাকে, ব্লাড ভেসেলের নেটওয়ার্ক। এই ব্লাড ভেসেলের নেটওয়ার্কের মধ্যে দিয়ে ব্লাডটা যখন ফ্লো করে, তখন সেই ব্লাডটার থেকে এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো, এগুলো নেফ্রনের যে বাকি পোর্শনটা, মানে গ্লোমেরুলাসকে ঘিরে থাকে বোম্যান্স ক্যাপসুলের যে পোর্শনটা, সেখানে গিয়ে কালেক্ট হয় এবং কালেক্ট হয়ে বাকি পোর্শন অফ নেফ্রন দিয়ে সেটা পাস হয়ে যায়। তো প্রত্যেকটা নেফ্রন এরম ভাবে কাজ করে, আর অসংখ্য নেফ্রন আছে। তো এই অসংখ্য নেফ্রন মিলে আলটিমেটলি ইউরিন তৈরি করে বা ইউরিনটাকে ফর্ম করে। এবার যদি কোনো কারণে ওই গ্লোমেরুলাসের ব্লাড ভেসেলসের মধ্যে একটা ইনফ্লামেশন তৈরি হয়, যদি সেখানে ইনফ্লামেটরি কোনো রেসপন্স তৈরি হয়, তখন সেটা প্রপারলি ফাংশন করতে পারে না। মানে এই যে ফিল্ট্রেশনের কাজটা, ব্লাড ফিল্ট্রেশনের কাজটা, এটা কিন্তু হয় থ্রু গ্লোমেরুলাস। কারণ গ্লোমেরুলাসের মধ্যে যে ব্লাড ভেসেলের নেটওয়ার্কটা আছে, সেটা খুব সরু সরু ব্লাড ভেসেলস দিয়ে তৈরি এবং তার মধ্যে দিয়ে ব্লাডটা বেশ প্রেসারে ফ্লো করে এবং প্রেসারে ফ্লো করবার সময় সেখান থেকে এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো চলে আসে বোম্যান্স ক্যাপসুলে। এই গ্লোমেরুলাসটাকে ঘিরে থাকে বোম্যান্স ক্যাপসুল। এবার যদি ওই অংশটা বা ওই গ্লোমেরুলাসটা কোনো কারণে ইনফ্লামড হয়ে যায়, তখন সে আর প্রপারলি ফাংশন করতে পারে না, এই ফিল্ট্রেশনের কাজটা সে করতে পারে না। আর তাতেই কি হয়, অ্যাকিউট কিডনি ডিজিজ হতে পারে বা কিডনি ফেলিয়ার হতে পারে। এরপরে হচ্ছে ম্যালিগনেন্ট হাইপারটেনশন।
ম্যালিগন্যান্ট হাইপারটেনশন মানে হচ্ছে যখন কোনো পেশেন্টের ব্লাড প্রেশার খুব বেড়ে যাচ্ছে এবং অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে কিডনিতে ব্লাড ফ্লো ঠিকঠাক হচ্ছে না, যতটা ব্লাড ফ্লো হওয়া দরকার তার চেয়ে সেটা কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, রেনাল যে টিস্যুগুলো মানে কিডনির যে টিস্যুগুলো সেগুলো আর এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ব্লাড থেকে রিমুভ করতে পারছে না, এক্সেস ওয়াটার রিমুভ করতে পারছে না, যেটা আলটিমেটলি কিডনি ফেলিয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এর পরের পয়েন্ট হলো এসএলই। এসএলই মানে হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস। এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজে কি হয়, লুপাস নেফ্রাইটিস বলে এক ধরনের কিডনি ডিজিজ হয়। কেন হয়, তার কারণ হলো বডির ইমিউন সিস্টেম তখন কিডনিকে অ্যাটাক করে এবং কিডনির নেফ্রনের যে গ্লোমেরুলাস সেইগুলোকে নষ্ট করে দেয় আস্তে আস্তে, যেটা কিনা কিডনি ফেলিয়ারের দিকে নিয়ে যায়। আর গ্লোমেরুলাস যদি নষ্ট হয়ে যায় তখন তো ব্লাড ফিল্ট্রেশনের কাজটা হবে না, মানে কিডনি আলটিমেটলি ফেল করছে। তো এইভাবেই সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস থেকে কিন্তু কিডনি ডিজিজ হতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে কেমিক্যাল এক্সপোজার। বিভিন্ন কেমিক্যালে এক্সপোজার কিন্তু কিডনি ডিজিজ তৈরি করতে পারে, যেমন হেভি মেটালস যেমন লেড, ক্যাডমিয়াম, তারপর মার্কারি। এছাড়াও বিভিন্ন ড্রাগের ইউজ, বিভিন্ন ওষুধের ইউজ যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, তারপর অ্যামাইনোগ্লাইকোসাইডস টাইপ অ্যান্টিবায়োটিক্স, এইগুলো ইউজ করলে অনেক সময় কিন্তু সেটা কিডনি ফেলিয়ারের দিকে লিড করতে পারে। এছাড়াও কোনোভাবে যদি পেস্টিসাইড এক্সপোজার, এছাড়াও নানা রকম অন্যান্য কেমিক্যালস যেমন বেনজিন, টলুইন, এইগুলোর এক্সপোজারে কিন্তু বা এই ধরনের কোনো প্রোডাক্টে যদি পেশেন্ট এক্সপোজড হয়ে যায়, পেশেন্ট এই ধরনের প্রোডাক্ট কোনোভাবে ইউজ করে বা কোনোভাবে তার কন্ট্যাক্টে আসে, সেটা কিন্তু কিডনি ফেলিয়ারের দিকে নিয়ে যেতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে ইউজ অফ অ্যামাইনোগ্লাইকোসাইড। এটা আগের পয়েন্টেও বলেছি, অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা ইউজের ফলে কি হয়, কিডনির মধ্যে যে নেফ্রনগুলো থাকে সেই নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, যার কথা আগেও বলেছি, এই গ্লোমেরুলাসগুলোতে ইনজুরি করতে পারে। প্লাস নেফ্রনে গ্লোমেরুলাস ছাড়াও যে টিউবিউল পার্টটা থাকে, মানে গ্লোমেরুলাসের পরে থাকে বোম্যান্স ক্যাপসুল, তারপরে থাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই সমস্ত এই টিউবিউলগুলোতে ইনজুরি করে। ফলে কি হয়, টোটাল নেফ্রনের কাজটাই সেখানে ব্যাহত হয় বা হ্যাম্পার্ড হয়। তাতে কি হচ্ছে, আস্তে আস্তে রেনাল ফেলিয়ার ডেভেলপ করছে। এর পরের পয়েন্ট হচ্ছে ইউজ অফ রেডিও কন্ট্রাস্ট এজেন্ট। রেডিও কন্ট্রাস্ট এজেন্ট কি? রেডিও কন্ট্রাস্ট এজেন্ট হলো এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেটা ইউজ করা হয় কোনো অর্গানের ইন্টারনাল স্ট্রাকচার দেখবার জন্য বা সেটা ভিজিবিলিটির জন্য বিভিন্ন টেস্টের ক্ষেত্রে, যেমন এক্স রে, সিটি স্ক্যান, এগুলো করার সময় কিছু কিছু রেডিও কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করা হয়। এই রেডিও কন্ট্রাস্ট এজেন্টগুলো অনেক সময় রেনাল টক্সিসিটি তৈরি করে। এছাড়াও এটা যেটা করে সেটা হলো কিডনিতে ব্লাড ফ্লোটাকে চেঞ্জ বা অল্টার করে দিতে পারে। কিডনিতে ব্লাড ফ্লো কমে গেলে বা ইসকেমিয়া হলে তখন কিডনি আস্তে আস্তে ফেলিয়ারের দিকে যায়। এরপর আমরা ডিসকাস করব রেনাল ফেলিয়ারের পোস্ট রেনাল কজেস, মানে কিডনির সাথে অ্যাসোসিয়েটেড বিভিন্ন অর্গানগুলো যেমন ব্লাডার, প্রস্টেট গ্ল্যান্ড, এগুলোতে যদি কোনো সমস্যা হয় তখন সেখান থেকে যে রেনাল ফেলিয়ার হয় সেটা আমরা ডিসকাস করব। প্রথম পয়েন্টটাই এখানে আছে বিপিএইচ, যেটাকে বলা হয় বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। একটা সার্টেন এজের পর মেল পার্সনের যে প্রস্টেট গ্ল্যান্ড থাকে সেই প্রস্টেট গ্ল্যান্ডের একটা এনলার্জমেন্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে এই এনলার্জমেন্টটা বিনাইন এনলার্জমেন্ট, মানে এটা কোনো ক্যান্সারাস গ্রোথ নয়। কিন্তু এই প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেলে সেটা ইউরেথ্রাকে একটা প্রেশার দেয়। ইউরেথ্রাকে প্রেশার দিলে ইউরিন পাসটা ইররেগুলার হয়ে যায়, অনেক সময় ইউরিন পাসের সময় ব্লাড আসে। এবার ইউরিন পাস যদি ইররেগুলার হয় তাহলে ইউরিনটার একটা ডিপোজিশন হতে থাকে, যা কিনা আস্তে আস্তে একটা ইনফেকশন তৈরি করতে পারে ইউরেটার, ব্লাডার এবং কিডনিতে, এবং যেটা কিনা আস্তে আস্তে রেনাল ফেলিয়ারের দিকে লিড করে। এর পরের দুটো পয়েন্ট, দ্যাট ইজ ব্লাডার ক্যান্সার অ্যান্ড প্রস্টেট ক্যান্সার। ব্লাডার ক্যান্সার অ্যান্ড প্রস্টেট ক্যান্সার এই দুটো কি করে রেনাল ফেলিয়ার লিড করে সেটা বলছি। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি ক্যান্সার সেল এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড করে, এটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। এটা ক্যান্সার সেলের একটা স্পেশাল প্রপার্টি। তাই ব্লাডারে বা প্রস্টেট গ্ল্যান্ডে এসব জায়গায় কোথাও ক্যান্সার হলে এই ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে ইউরিনারি ট্র্যাক্টে বিভিন্ন জায়গায়, যেমন ধরো ইউরেটার।
এই ইউরেটারে যদি এই ক্যান্সার সেলগুলো স্প্রেড করে যায়, অনেক সময় কি করে যে এই ইউরেটারকে অবস্ট্রাকশন করে দেয়। আর ইউরেটার অবস্ট্রাকশন হলে কি হবে, ইউরিনটার ফ্লো হতে পারবে না, মানে কিডনি থেকে ইউরেটার দিয়ে তো ইউরিন এসে ব্লাডারে জমা হয়। এবার যদি কোনো কারণে ইউরেটারটা অবস্ট্রাকশন হয়ে যায় ওই ক্যান্সার সেলের জন্য, তখন কিন্তু ইউরিনটার ফ্লো হবে না টিল টু দ্য ব্লাডার। তখন আস্তে আস্তে এই যে ইউরিনটা, এটা একটা অ্যাকিউমুলেশন হতে থাকবে, জমতে থাকবে, যেটা কিনা আলটিমেটলি রেনাল ফেলিয়ারের দিকে নিয়ে যাবে। এর পরের পয়েন্ট হচ্ছে রেনাল ট্রমা বা ইনজুরি। যদি কখনো অ্যাবডোমিনাল ট্রমা খুব সিভিয়ার হয়, যা কিনা কিডনিকে ইনজিওর্ড করে, কিডনিতে কোনো ইনজুরি তৈরি করে, তাতে কি হয়, কিডনির ব্লাড ফ্লো অনেক সময় হ্যাম্পার্ড হয় বা ব্যাহত হয়। কিডনিতে ব্লাড ফ্লো ঠিকঠাক না হলে কোনো ট্রমা বা কোনো ইনজুরির জন্য, সেক্ষেত্রে কিন্তু কিডনির টিস্যুগুলো অ্যাডিকুয়েট ব্লাড পায় না, সেখান থেকে একটা ইসকেমিয়া হয়, যেটা কিনা রেনাল ফেলিয়ার তৈরি করে। এর পরের পয়েন্ট হলো স্ট্রিকচার। স্ট্রিকচার কথাটার মানে হচ্ছে ন্যারোয়িং। কিসের ন্যারোয়িং হয় এক্ষেত্রে? ইউরেটারের যদি ন্যারোয়িং হয়, ন্যারোয়িং মানে যা ইউরেটারের ডায়ামিটার তার চেয়ে যদি কোনো কারণে সরু হয়ে যায়, তখন কি হয়, ইউরিনের নর্মাল ফ্লোটা হয় না, মানে কিডনি থেকে ইউরেটার হয়ে ব্লাডার পর্যন্ত ইউরিনের যে নর্মাল ফ্লোটা সেটা হয় না। ফলে কিডনির ওপরে ইউরিনের প্রেশারটা বাড়তে থাকে, যেটা কিনা কিডনির আলটিমেটলি ফাংশনটাকে নষ্ট করে দেয়। কিডনির যে ব্লাড ফিল্ট্রেশনের যে ফাংশনটা, সেটাকে নষ্ট করে দেয় বা হ্যাম্পার করে দেয়। সেখান থেকেও রেনাল ফেলিয়ার হতে পারে। কি কি কারণে এই ইউরেটারের স্ট্রিকচার হয়? ইউরেটারের স্ট্রিকচার হতে পারে বিভিন্ন কারণে। যদি আগে কখনো কিডনি স্টোন এই জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে, যেটা কিনা ইউরেটারের গায়ে, ইউরেটারের ওয়ালে একটা স্কার টিস্যু তৈরি করে, যেখান থেকে স্ট্রিকচার বা ন্যারোয়িং হতে পারে। যদি কোনো পেলভিক রিজিয়নে আগে কোনো সার্জারি হয়ে থাকে, সেই সার্জারি কজে কিন্তু অনেক সময় ইউরেটারের স্ট্রিকচার হয়ে যায়। যদি কোনো পেশেন্টের ক্যান্সার থাকে পেলভিক রিজিয়নের কোনো অর্গানে, তখন ওই ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যে রেডিওথেরাপি দেওয়া হয়, মানে যে রেডিয়েশন ইউজ করা হয়, তার জন্য কিন্তু অনেক সময় ইউরেটারের স্ট্রিকচার হয়ে যেতে পারে। এছাড়াও যদি কোনো ট্রমা হয়, যেটা আগেও বলেছি যে রেনাল ট্রমা, সেই রেনাল ট্রমা থেকে অনেক সময় ইউরেটারের স্ট্রিকচার হয়ে যায়। তো ইউরেটারের স্ট্রিকচার হলে সেটা কিন্তু আলটিমেটলি রেনাল ফেলিয়ারের দিকে নিয়ে যায়। সো দিজ আর দ্য পোস্ট রেনাল কজেস অফ রেনাল ফেলিয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম হোয়াট ইজ রেনাল ফেলিয়ার, হোয়াট আর দ্য কজেস অফ রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ারে আমরা তিনটে কজ দেখলাম, প্রি রেনাল কজ, ইন্ট্রারেনাল কজ এন্ড পোস্ট রেনাল কজ। আর এই কজগুলো থেকে কি কিভাবে কিডনি ড্যামেজ হচ্ছে। ক্লাসগুলো শুনতে থাকো মন দিয়ে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আর যদি পড়া বুঝতে পারো, পড়া ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।